আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। তোমরা কেমন আছো সবাই? আশা করছি মহান আল্লাহর অশেষ রহমতে বেশ ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও বেশ ভালো আছি। আমাকে ঠিকঠাক মতো শোনা যাচ্ছে কিনা একটু দ্রুত কমেন্টে জানাও। আমরা এখনই ক্লাসে প্রবেশ করব। চলছে তোমাদের জন্য বিশেষ আয়োজন, জব প্রার্থীদের জন্য ফ্রি আয়োজন, ৭৫ দিনের আয়োজন। আজকে আমরা ৭৫ দিন যদিও বলছি, অনেকটা সময় আমরা পেরিয়ে এসেছি। আজকে এটি হলো ইংরেজি ক্লাস ১৩। সাথে এটাও জানিয়ে দিই, তোমরা যারা ইংরেজি ক্লাস করছো এটি ভাবার কোনো কারণ নেই যে শুধুমাত্র ইংরেজি ক্লাসটাই হচ্ছে। ইংরেজির সাথে বাংলা, সাধারণ জ্ঞান এবং গণিতের ক্লাসও হচ্ছে। তোমরা যারা মিস করছো বা খুঁজে পাচ্ছ না, তোমাদেরকে বলবো অবশ্যই তোমরা ইংলিশ মজা জব, আবারও বলছি ইংলিশ মজা জব নামক আমাদের যে ফেসবুক পেজ আছে সেখান থেকে তোমরা ক্লাসগুলো করে নেবে, কেমন? ওকে, তো চলো ক্লাসে আমরা শতভাগ মনোযোগ দিই এবং আমি তোমাদেরকে বলবো যে কোনোভাবেই ক্লাসের বাইরে অন্য কোনো কমেন্ট করা যাবে না। ওকে, শুরু হচ্ছে এখান থেকে। আলহামদুলিল্লাহ, আমরা শুরু করছি ৪২১ থেকে, আর আমরা পৌঁছে যাব আজকে ৪৫৫তে। আর নিশ্চয়ই তোমরা জানো যে তোমরা তোমাদের মতো করে ট্রাই করবে, সম্ভব রাইট আনসারটা কি লাইক মডেল টেস্টের মতো করে। আর প্রতিটা স্লাইডেই রয়েছে একেবারেই বলা যায় এক বিশেষ আনন্দঘন একটি ব্যাপার, যে ৩টা হলেই মাশাআল্লাহ, না হলেও তো সেটি অন্য কথা। আর প্রতিটি স্লাইডেই কয়টা হচ্ছে কমেন্টে জানাবে। তাহলে শুরু করছি আমরা প্রথম নাম্বার থেকে, ৪২১। হোয়েন ওয়াটার ডট ডট ইট টার্নস ইন্টু আইস, দ্য রাইট আনসার ইজ ফ্রিজেস। আমি রাইট আনসারটা দ্রুত বলে দেব, আর অন্য রিজনগুলো কি সেটা আমি ব্যাখ্যা করার চেষ্টা করব, ঠিক আছে? ওকে, সো যখন পানি জমে যায়, ইট টার্নস ইন্টু আইস, তখন এটা বরফ হয়ে যায়। যখন পানি জমে যায় তখন এটা বরফে পরিণত হয়। তাহলে বিষয়টা কি? বিষয়টা হচ্ছে, যদি আমরা কোথাও ইউনিভার্সাল বা হচ্ছে সায়েন্টিফিক, ইউনিভার্সাল মানে চিরন্তন সত্য বা সায়েন্টিফিক ট্রুথ, বৈজ্ঞানিকভাবে প্রমাণিত আমরা যদি কোনো কথা বুঝতে পারি, তাহলে ইজ ইকুয়াল টু যেটা হবে, মনে রাখতে হবে যে প্রেজেন্ট প্লাস হচ্ছে প্রেজেন্ট, অর্থাৎ দুই পাশে হবে সমান সমান। দুই পাশে হবে কি দেখো, সমান সমান। এটাকে আমরা অন্যভাবে বলতে পারি, কোনো কোনো সময় ইফ অথবা হোয়েন দিয়ে এই বাক্যগুলো যুক্ত থাকে। প্রথমটা হয় প্রেজেন্ট এবং পরেরটাও হয় প্রেজেন্ট। এই যে প্রেজেন্ট প্লাস প্রেজেন্ট দুই পাশে সমান সমান হয়, এইটার নাম হচ্ছে জিরো কন্ডিশন। কারণ আমি কেন জিরো কন্ডিশন বলছি, বিকজ তোমরা একটু মনে করে দেখো, আমি কিন্তু আমার প্রতিটা ক্লাসেই বিভিন্ন সময় কিন্তু এই কথাগুলো এসেছিল যে ফার্স্ট কন্ডিশন, সেকেন্ড কন্ডিশন, থার্ড কন্ডিশন। এই জিরো কন্ডিশন মনে হয় এই প্রথম আমি তোমাদেরকে দিলাম, যে যখন পানি জমে যায়, বৈজ্ঞানিকভাবে সত্য কথা, তখন এটা বরফ হয়। খেয়াল করে দেখো, সত্যি বরফ হয়। সো প্রথমটাকে আমরা করব প্রেজেন্ট এবং পরেরটাকে আমরা করব প্রেজেন্ট। এই তো প্রেজেন্ট হয়ে আছে। এই বাক্যগুলো বা এগুলোকে বলা হয় কি? জিরো কন্ডিশন। এখানে হোয়েন না থেকে উদাহরণস্বরূপ ইপও থাকতে পারতো, সমস্যা নেই, ঠিক আছে? এই জায়গাটায় হোয়েনটা অনেকটা ইপের মতো অর্থ দেয়, যার কারণে ইপ বা স্ল্যাশ দিয়ে আমি হোয়েন দিয়েছি। আশা করি বুঝতে পেরেছ, খুব খুব ইম্পর্টেন্ট এই রুলটা। এরপরে চলে আসো ৪২২ নাম্বার, ডট ডট লেটার টু নাইট, রানা উইল পোস্ট ইট টুমোরো। অর্থাৎ চিঠিটা আজকে রাতে শেষ করে রানা সেটা আগামীকালকে পোস্ট করবে। রাইট আনসার ফিনিশিং। বলে দিই, অ্যাকচুয়ালি এই সেন্টেন্সের সঠিক আনসারটা নেই, রাইট উত্তর হওয়ার কথা ছিল হ্যাভিং ফিনিশড। মনে রাখবে, একটা কাজ শেষ হয়ে যখন পরের আরেকটি কাজ হয়, এখানে বেস্ট আনসার হচ্ছে হ্যাভিং ফিনিশড। তো হ্যাভিং ফিনিশডটা নেই, তাই পার্টিসিপলটাকে কাছাকাছি নেওয়া হয়েছে। তোমরা মনে রাখবে, কমার ভেতরে ভার্বের সঙ্গে যে আইএনজিটা হয় সেটাকে বলা হয় পার্টিসিপল। আমি আবার রিপিট করছি, কমার ভেতরে ভার্বের সঙ্গে যে আইএনজি হয় তার নাম হচ্ছে পার্টিসিপল। সো ফিনিশিং দ্য লেটার টু নাইট, আজকে লেখাটি শেষ করে
রানা সেটা আগামীকালকে পোস্ট করবে। এখানে ছোট্ট একটা নোট তোমরা করে নিতে পারো, সম্ভবত এই নোটটা তোমাদেরকে অনেক বেশি হেল্প করবে। সেটা হলো ভার্বের সঙ্গে যখন আমরা কোথাও আইএনজি পাই ডট 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 কিছু একটা তারপরে হচ্ছে কমা, এই ভার্বের সঙ্গে আইএনজি যেটা আমরা দিলাম ডট 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 এবং তারপরে হচ্ছে কমা, এই ভার্বের সঙ্গে যে আইএনজি যুক্ত অংশটি রয়েছে এটার নাম হচ্ছে পার্টিসিপল। পার্টিসিপল পার্টিসিপল সত্যিকার অর্থে একজন শিক্ষার্থী তো পড়া কপাল অনেক সময়, মানে এরকম হয় যে যা শেখানো হয় তা না এসে একটু ঘুরিয়ে আসে। সো আমরা কোনো কিছুই বাকি রাখবো না ইনশাআল্লাহ, ঠিক আছে? ওকে, এবার আসো 423 নাম্বার, হোয়াট ইজ দ্য মিনিং অফ সফট সোপ? আচ্ছা, সোপ মানে কি? সোপ মানে হচ্ছে সাবান, আর সফট মানে কি? নরম। তো সাবান তো এমনিতে নরম হয়, কিন্তু আমি বলছি নরম সাবান, তার মানে কি? এটা একটা তোষামোদ। একটা নরম জিনিসকে আমি আবার কেন নরম বলবো? এই জন্য ফ্ল্যাটার ফর সেলফ মোটিভস, নিজের উদ্দেশ্য সাধনের জন্য আমরা অনেক সময় তোষামোদ করি, অনেকের কাছে যে অনেক কথা বলি, আপনার জামাটা খুব সুন্দর, আপনার মোবাইলটা খুব সুন্দর, সবশেষে বলি ভাই 10টা টাকা দেবেন বা 1000 টাকা ধার দেবেন। সো দিস ইজ কল্ড সফট সোপ। আশা করি বুঝতে পেরেছ। জানাও দেখি প্রথম স্লাইডে কার কয়টি হয়েছে। এবার পরেরটা আসি আমরা। পরের স্লাইড। ওকে, 424 নাম্বার, দ্য ওয়াল ইজ মেড অফ ব্রিক্স, দ্য আন্ডারলাইন ওয়ার্ড ইজ। ব্রিক্স, ব্রিকের সাথে এস হয়েছে, গণনা করা যাচ্ছে, সো কাউন্টেবল নাউন। নাউনের তো ক্লাসিফিকেশন রয়েছে, প্রপার, কমন, কালেকটিভ, ম্যাটেরিয়াল, বাট গণনা করা যায় এবং যায় না এই ভিত্তিতে দুই প্রকার, একটা মানে কি বলে কাউন্টেবল এবং আরেকটি হচ্ছে আনকাউন্টেবল। যেহেতু এটার সাথে এস রয়েছে তার মানে এখানে বলা হচ্ছে অনেকগুলো ইট, একটা ইট, দুইটা ইট, তিনটা ইট, সুতরাং এটাকে আমরা কাউন্টেবল নাউনও বলতে পারি, এটাকে আমরা কাউন্টেবল নাউনও বলতে পারি। বাট এখানে একটা মজার কথা বলি তোমাদেরকে, যেমন এই সেম উদাহরণটা, বি কেয়ারফুল, আমি এখানে টেস্ট আকারে দিচ্ছি, একটু খেয়াল করো। ধরো এই ব্রিক্সের সাথে এস দেওয়া নেই, ব্রিক্সের সাথে এস দেওয়া নেই, আমার প্রশ্ন হচ্ছে এটার নাম কি? তোমরা একটু ধারণা করতে থাকো তো, এটার নাম কি হতে পারে, এটা আমি পরে বলছি। এবার 425-এর আনসারটা নিয়ে নিই। ডট ডট মাদার রোজ ইন হার, তার ভিতরে মাতৃসত্তা বা মাতৃত্ব জেগে উঠেছিল। নর্মালি ফাদার, মাদার, সিস্টার, ব্রাদার এগুলো পূর্বে কোনো আর্টিকেল হয় না। নোটটা হচ্ছে বাট এখানে দা হবে ফাদার, মাদার, সিস্টার, ব্রাদার এগুলো পূর্বে কোনো আর্টিকেল হয় না, কিন্তু এখানে দা হবে। তাহলে আমি এখানে একটু লিখে দিই। নর্মালি হচ্ছে ফাদার, ঘুরে ফিরে কটা আসে, মাদার, আত্মীয় স্বজন যেগুলো সিস্টার, ব্রাদার, এগুলো পূর্বে নো আর্টিকেল তথা ক্রস বসে, এটাই সত্য। কিন্তু ব্যতিক্রম হচ্ছে এই শব্দগুলোর পূর্বে যদি আমি এখানে এগুলোকে ফ্যামিলি বলবো, ফ্যামিলি ওয়ার্ড নামে আমি এগুলোকে চিনিয়ে দিচ্ছি তোমাদের। এই ফ্যামিলি ওয়ার্ড যেগুলো, ফ্যামিলি ওয়ার্ড একটু খেয়াল করো, এই ফ্যামিলি ওয়ার্ডগুলো নর্মালি ক্রস নেয়, কিন্তু যদি এই ফ্যামিলি ওয়ার্ডগুলোর পর ডট 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 তুমি কখনো প্রেপোজিশন ইন এরপর হিম অথবা হার দেখতে পাও, ব্যাস দুইটা কথা মনে রাখবে, হিম অথবা হার, তবে এই ফ্যামিলি ওয়ার্ডগুলো পূর্বে দা হবে। কি বোঝনি না? আচ্ছা চলো বুঝিয়ে দিই, ব্যাপারটা খুবই সহজ। সেটি হলো এই যে মাদার, দেখো ইন হার, মাদার ইন তারপরে হচ্ছে হার। তো এখন যদি মাদার না থেকে এখানে ফাদার থাকতো তাহলে ইন হিম হয়ে যেত, তখন হতো পিতৃত্ব বা পিতৃসত্তা। এখন মাদার ইন হার মানে হচ্ছে মাতৃত্ব বা মাতৃসত্তা। যখন এই সত্তা বোঝাবে, কোনো গুণ বোঝাবে, মা না বুঝিয়ে মাতৃত্ব বোঝাবে, বাবা না বুঝিয়ে পিতৃত্ব বোঝাবে কোনো গুণ, তখন আমরা দা ব্যবহার করি। আর শর্টকাট নিয়মটা হচ্ছে ফ্যামিলি ওয়ার্ডের পর যখন ইন হার বা ইন হিম থাকে। আশা করি বুঝতে পেরেছ। আর এটার সাথে একটা কমন নাউন ফ্যাক্ট আছে, সেটা হচ্ছে দা প্লাস কমন নাউন প্লাস হচ্ছে এই শব্দগুলো। দেখে রাখো অনেক বেশি কাজে লাগবে তোমাদের, এগুলো প্রচুর আসে পরীক্ষায়। সো এক্সট্রা নিয়মটা হলো দায়ের পর যদি কমন নাউন থাকে, ইন হিম বা ইন হার থাকে, তবুও কিন্তু এই নিয়মটা প্রযোজ্য। দেখতে চাও? দেখো, দা বিস্ট
ইন হিম কি অ্যারোজ, অর্থাৎ তার ভেতরে পশুত্ব জেগে উঠেছিল। বিস্ট মানে পশু, এটা কমন নাউন। এই কমন নাউনের পূর্বে আমরা দা বসিয়ে দেব, বিকজ পরবর্তীতে ইন হিম রয়েছে, তার ভিতরে পশু নয় পশুত্ব, মা নয় মাতৃত্ব, পিতা নয় পিতৃত্ব, ওই একই প্যাটার্ন একই ডিজাইন, খুব ইম্পর্টেন্ট একটি বিষয়। বাট নর্মালি আমরা যদি বলতাম যে ফাদার কলস মি, মাদার কলস মি, তখন কোনো আর্টিকেল বসতো না, নো আর্টিকেল। বুঝতে পেরেছ? আচ্ছা, মোর আইভরি ইজ অবটেইন ফ্রম এলিফ্যান্টস ইন আফ্রিকা। অধিক পরিমাণে দাঁত পাওয়া যায় আফ্রিকার হাতিদের থেকে ডট ডট এলিফ্যান্টস ইন এশিয়া, এশিয়ার হাতিদের তুলনায়। বেশি পরিমাণে দাঁত পাওয়া যায় আফ্রিকার হাতিদের থেকে এশিয়ার হাতিদের তুলনায়, তাই না? তাদের থেকে। দ্য রাইট অ্যান্সার ইজ দেন ফ্রম, ভেরি ইম্পর্টেন্ট। আমি বলেছি থেকে, তো থেকে মানে কি? আফ্রিকার হাতি থেকে, থেকের জন্য আমি ফ্রম নেব, সরি দেন নেব। আর ফ্রমটা কেন নিচ্ছি? বিকজ ফ্রম এলিফ্যান্টস, ফ্রম এলিফ্যান্টস। তোমরা এই নোটটা মনে রাখবে, দেনের আগে পরে হয় প্যারালাল স্ট্রাকচার, ডট 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 দেন, এবং হচ্ছে বি ভার্ব। এই দুইটার পরে হয় সিমিলার প্যাটার্ন, সিমিলার। এই পাশেও যা হয় এই পাশেও তাই হয়ে যায়, একেবারে সিমিলার হয়। এগুলোকে বলা হয় প্যারালালিজম বা সমান্তরাল। খুবই মজার একটা রুল, ফ্যান্টাস্টিক একটা রুল। যেমন তোমরা এই বাক্যটা কিন্তু অলরেডি অনেকবার দেখেছো তোমরা। যেমন এরকম না যে সিং ইজ টু বিইএলআইইভি, বিলিভ। তোমরা কি কেউ বলতে পারো এই বাক্যটায় আমার ভুল কোথায় হয়েছে? জানাও দেখি। সিং ইজ টু বিলিভ, ভুলটা কোথায় আমার? যেহেতু আমার হচ্ছে এটি বি ভার্ব, বি ভার্বের পূর্বে সিং আছে, সো আমাকে অবশ্যই করতে হবে বিলিভিং। দ্য রাইট আনসার ইজ সিং ইজ বিলিভিং, বিলিভিং। বাট যদি আমি কোনোভাবে আগেরটা রাখতাম টু সি আর ইজ, তার মানে টু বিলিভ। খেয়াল করো, বি ভার্বের আগে ইনফিনিটিভ, পরে হচ্ছে ইনফিনিটিভ। ঠিক এই নিয়মটাই যখনই তুমি দেন নিয়েছো, দেনের আগে ফ্রম এলিফ্যান্টস, পরেরটা কি হবে? এপাশে ফ্রম এলিফ্যান্টস। আশা করি বুঝতে পেরেছো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবারে আসো 424 নম্বরের আনসারটা দিয়ে দিই। নর্মালি ব্রিক, এটা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। কি নাউন? ম্যাটেরিয়াল নাউন। আমরা তো জানি ম্যাটেরিয়াল নাউনের সাথে কি এস বাই এস হয় না, কিন্তু যখনই এস বাই এস হয়ে যায়, প্লুরাল হয়, তখনই সেটাকে কাউন্টেবল নাউন বলতে হয়। আশা করি বুঝতে পেরেছ। ব্রিকের সাথে এস না থাকলে তখন সেটা হয়ে যেত ম্যাটেরিয়াল নাউন। মজার জিনিস না? ঘুরিয়ে ফিরে একই প্রশ্নগুলো কত রকমভাবে আসে। এই মুহূর্তে আমার সঙ্গে যারা যুক্ত আছো, আমি জানতে চাই এনজয় করছো কিনা, এবং এই স্লাইডে তোমার কয়টি আনসার হলো ঝটপট করে জানাও। তোমাদের আত্মবিশ্বাসের জন্য বারংবার আমি যে কথাটি বলি, আমি প্রমাণ করে দেব 1000 প্রশ্ন সলভ করার পর বাংলাদেশের যে কোনো পরীক্ষা, সেটা বিসিএস হতে পারে, এনটিআরসিএ হতে পারে, যে কোনো ধরনের পরীক্ষা, 11 থেকে 20তম গ্রেডের পরীক্ষা, প্রতিটা পরীক্ষায় হয় হুবহু প্রশ্ন কমন পড়বে ইনশাআল্লাহ, নতুবা এই প্রশ্নগুলোর আদলেই যে প্রশ্ন হবে সেটি আমি তোমাদেরকে দেখিয়ে দেবো ইনশাআল্লাহ। সুতরাং মোটা ভলিউম বই সলভ করার পূর্বে এই ক্লাসগুলো তুমি অবশ্যই করবে। এটি তোমার জীবনের জন্য হতে পারে, চাকরি প্রার্থীদের জন্য হতে পারে এক বিশাল আশীর্বাদ। ওকে, সো 487 আসো এবার। দ্য বয় স হিম ওয়াকিং আউট। বালকগুলো তাকে দেখেছিল হেঁটে চলে যাচ্ছে, ওয়াকিং আউট। প্রশ্ন হচ্ছে ওয়াকিংটাকে আমরা কি বলতে পারি? দ্য রাইট আনসার ডেফিনেটলি ইটস আ পার্টিসিপল, ইটস আ পার্টিসিপল। বাট হোয়াই? এই রুলটা আমরা বারংবার বলেছি, অনেকবার বলেছি। সহজ করে আমরা যদি আরেকটু বলি তাহলে একটু খেয়াল করো তোমরা সবাই, যখন একই সেন্টেন্সে দুইটা ভার্ব থাকে এবং শেষের ভার্বের সঙ্গে আইএনজি। আচ্ছা, ইংরেজি একেবারে পারো না, একেবারে তুমি বোঝো না, কিন্তু এইটুকু তো বোঝো, একটা সেন্টেন্সে দুইটা ভার্ব, এই শেষের ভার্বের সঙ্গে যখনই আইএনজি থাকবে, আমি যদি শর্টকাটে বলি যে ভার্ব আবার ডট 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 আরেকটা ভার্ব, এই ভার্বের সঙ্গে যখন আইএনজি থাকবে তার নাম হচ্ছে পার্টিসিপল, পার্টিসিপল। আর যেটাই পার্টিসিপল তার নাম হচ্ছে অ্যাডজেক্টিভ। সহজ কথায় কেউ কেউ এটাকে অ্যাডজেক্টিভ বলবে, অন্য কথায় পার্টিসিপল বলবে। আমার অপশানে কিন্তু অ্যাডজেক্টিভ নেই। যদি অ্যাডজেক্টিভ থাকতো আমি অ্যাডজেক্টিভ নিতে বাধ্য। সো ওয়াকিং। আর আমি যদি আরেকটু সহজ করে বলি, নাউন বা প্রোনাউনের গুণাবলী,
হিমটাকে দেখা যাচ্ছে সে হেঁটে যাচ্ছে। প্রোনাউন সম্পর্কে বাড়তি কথা, অতএব ইটস আ পার্টিসিপল। মনে থাকবে? রাইট। আচ্ছা, রিশান ওয়াক্স অ্যাজ ইফ হি ডট ডট লেম, দ্য রাইট আনসার ইজ ওয়্যার। এটা না দারুণ একটা রুল, আর এটা পরীক্ষার জন্য খুব ইম্পর্ট্যান্ট। পরীক্ষার জন্য খুব ইম্পর্ট্যান্ট। সেটা হলো প্রথমে প্রেজেন্ট ইনডিফিনিট যদি থাকে, তারপরে যদি অ্যাজ ইফ এর সাথে অথবা অ্যাজ দো, কোনো কোনো সময় এটাও থাকে অ্যাজ ইফ বা অ্যাজ দো, পরেরটা হবে পাস্ট ইনডিফিনিট। আর পাস্ট ইনডিফিনিট অথবা যদি বি ভার্ব আমরা কোথাও বসাতে চাই, অন্য কোনো ভার্ব বসবে না, সর্বদাই বসবে ওয়্যার। এই কথাটা মনে রেখো, WERE, ওয়্যার। ঠিক এটারই আরেকটা অপশনাল রুল আছে, সেই রুলটা আমি একটু লিখে দিই। সেটা হচ্ছে যদি সেম প্রথমে থাকে পাস্ট ইনডিফিনিট আর মাঝখানে থাকে অ্যাজ ইফ বা অ্যাজ দো, তাহলে পরবর্তীতে হবে পাস্ট পারফেক্ট। খেয়াল রাখো, নজর রাখো, তাড়াহুড়ো করো না। ওকে, সো একটু খেয়াল রাখো, আমি জায়গাটা একটু হাইলাইট করব। কি হয়েছে চেঞ্জ তুমি একটু খেয়াল করে দেখো। প্রথমটা প্রেজেন্ট টেন্স, ইয়েস, মাঝখানে রয়েছে অ্যাজ ইফ। ওকে, সো পরবর্তীতে আমরা যদি বি ভার্ব নিতে চাই, সে ছিল, এই ছিলর জন্য তো আমি ওয়ারই নেব, হ্যাড বিন তো নেব না রে বাবা, কারণ আমি বলতে চাইছি হি ওয়াজ লেম। এখন ওয়াজ না হয় সর্বদাই যেটা হবে সেটি হচ্ছে ওয়ার। এরকম কল্পনামূলক বাক্যগুলোতে সাবজাংটিভ হিসেবে ওয়ার বসে, ব্যাস। কিন্তু ধরো এরকম আমি একটা বাক্য দিলাম, উদাহরণস্বরূপ ধরো বললাম যে হি ওয়াজ হ্যাপি, খেয়াল করো, অ্যাজ ইফ ডট ডট এনাফ, ENOUGH, এনাফ ওয়েলথ। সে খুশি ছিল, যেহেতু অ্যাজ ইফ যেন তার যথেষ্ট সম্পদ ছিল, সে খুশি ছিল যেন তার যথেষ্ট সম্পদ ছিল। এইবার রাইট আনসার তুমি কি করবে? প্রথমটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট, মাঝখানে আছে অ্যাজ ইফ। সো আমি এখানে দেব হি, পারফেক্ট করতে হবে আমাকে, হ্যাড, আর ছিল মানে ওয়াজ ওয়ার, তাই না? এখন ওয়াজ আর পাস্ট পার্টিসিপল কি বলো? এম, ইজ, আর। এটা পাস্ট টেন্স কি? ওয়াজ, তারপরে ওয়ার, পাস্ট পার্টিসিপল কি? বিন। কত ভেঙে ভেঙে বোঝাবো তোমাদের বলো? সুতরাং এই হচ্ছে পাহাড়ের পাস্ট পার্টিসিপল, আমরা এখানে বিন নিয়ে নেব। সো হি ওয়াজ হ্যাপি অ্যাজ ইফ হি হ্যাড বিন এনাফ ওয়েল। সে খুশি হয়েছিল যেহেতু বা যেন তার যথেষ্ট সম্পদ ছিল। নিশ্চয়ই বুঝতে পেরেছ, এই রুলটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সাথে এটাও বলে দিই, অ্যাজ ইফ বা অ্যাজ দোর সাথে সেম একটা রুলের সম্পর্ক, সেটি হচ্ছে সিন্স। এই সিন্সও যদি কোথাও বসে তাহলে সেম একই রকমের রুল হয়ে যায়। সিন্স, পার্থক্য শুধু সেখানে বিভার বসে না। এনিওয়ে, তোমরা মনে রাখবে অ্যাজ ইফ বা অ্যাজ দোয়ের রুলটা হচ্ছে একেবারে সিন্সের মতোই, ব্যাস এইটুকুই। 429 নম্বরে আসো, হোয়াট ইউ ডট ডট অ্যাট দিস মোমেন্ট। তো এই অ্যাট দিস মোমেন্ট, নাও, গ্র্যাজুয়ালি, স্টেপ বাই স্টেপ থাকলেই প্রেজেন্ট কন্টিনিউয়াস। এটা যেহেতু আমি অনেকবার বলেছি, তাই আমি আর লিখতে চাচ্ছি না। সো অ্যাট দিস মোমেন্ট, গ্র্যাজুয়ালি, ইত্যাদি ইত্যাদি, এগুলো থাকলে সেটা হয়ে যায় প্রেজেন্ট কন্টিনিউয়াস। সেই জন্য হোয়াট আর ইউ ডুইং, আসলে এই জায়গাটা গ্যাপটা এমন থাকা উচিত ছিল। হ্যাঁ, দুই পাশে গ্যাপ থাকা উচিত ছিল, আর এই জায়গাটা এরকম হওয়া উচিত ছিল, তাহলে দেখো বুঝতে সুবিধা হতো। এনিওয়ে, যেহেতু এটা 16তম নিবন্ধন পরীক্ষা আসা প্রশ্ন, সো আমি এটা টানাটানি করব না। জানো দেখি এই স্লাইডে কার কয়টি হয়েছে। ওকে, সাথে একটা গুড নিউজ দিই এই স্লাইডের শুরুতেই। আমি 1000 প্রশ্ন তোমাদের নিচ্ছি, এর সাথে বাংলা, সাধারণ জ্ঞান এবং গণিতের স্যাররা আরও 3 টোটালি 4টা স্যার আমরা 4000 প্রশ্ন সলভ করব। এই 4000 প্রশ্নেরই একটা দুর্দান্ত বই রিলিজ হবে QR কোড সহ। তুমি যে চাকরি প্রস্তুতি নাও না কেন, জীবনে অবশ্যই এই বইটা কালেক্ট করবে। এটা আগে সমাধান, তারপরে চাকুরির ব্যাপারটা। এই বই থেকেই সাজেশন তৈরি হবে, এই বই থেকে মোর দ্যান 70-80% কমন চলে আসবে, এবং ইনশাআল্লাহ যে কোনো প্রিলিতে তুমি অ্যালাউ হবে ইনশাআল্লাহ। এটি সময়ের অপেক্ষা, এটি তোমাদেরকে দেখাবো আমরা ইনশাআল্লাহ। 430 নম্বরে আসো, কাম অন, ইটস টাইম টু গো হোম। এদিকে এসো, ইটস টাইম টু গো হোম। এখনই
বাড়ি যাওয়ার সময়। প্রশ্ন হচ্ছে হোমটাকে আমরা কি বলতে পারি? ডেফিনেটলি ইটস অ্যান অ্যাডভার্ব। ইটস অ্যান অ্যাডভার্ব। কেন অ্যাডভার্ব? নর্মালি আমরা জানি যে হোম এটা হচ্ছে স্থানবাচক অ্যাডভার্ব, তাই না? এটা কে না জানে? হোম এটা হচ্ছে অ্যাডভার্ব, এটা একটা স্থান। হোম আমি ইজ ইকুয়াল টু, আমি এটাকে বলবো হচ্ছে প্লেস, ঠিক আছে? আর অ্যাডভার্বের সূত্র হচ্ছে যে যখনই তোমার ইনট্রানজিটিভ কোনো ভার্ব থাকে তারপরে কিন্তু অ্যাডভার্ব বসে। তো গো কিন্তু ইনট্রানজিটিভ ভার্ব, সো ইনট্রানজিটিভ ভার্বের পর অবশ্যই অ্যাডভার্ব বসেছে, এ নিয়ে কোনো ঝামেলা নেই। কিন্তু মাঝে মাঝে যে ঝামেলাটা হতে পারে সেটা হলো, ধরো এই সেম বাক্যটাই ধরো টেস্ট হিসেবে তোমাদের দেওয়া হলো, আমি টেস্টটা দিয়ে অন্যটা সলভ করব, তোমরা নিজেরা ট্রাই করবে, কেমন? সেটা হচ্ছে ধরো কাম অন, ইটস টাইম টু গো ইয়োর হোম। এবার এই হোমের নিচে আন্ডারলাইন করা হয়েছে এবং প্রশ্ন করা হচ্ছে এটার নাম কি, এই হোমটা এটার নাম কি? তোমরা আনসার দিতে থাকো, এর মধ্যে আমি অন্যগুলোর আনসার একটু সেরে আসি, কেমন? দেখা যাক হোমটাকে সারা জীবন কি অ্যাডভার্ব বলবে নাকি অন্য কিছু। 431 নাম্বার দেখো, আ লায়ন মে বি হেল্পড ইভেন বাই আ লিটল মাউস। মে বি হেল্পড তার মানে প্যাসিভ হয়ে আছে আমাকে করতে হবে অ্যাক্টিভ। রাইট উত্তর, ইভেন আ লিটল মাউস মে হেল্প আ লায়ন। এখন এটাই হচ্ছে আমার অ্যাক্টিভ, আর এটা থেকে করব হচ্ছে আমি প্যাসিভ। এটা হচ্ছে আমার প্যাসিভ। তুমি খেয়াল করে দেখো তো হুবহু মিলে যাচ্ছে কিনা, হুবহু মিলে যাচ্ছে কিনা। দেখো কিভাবে মিলে যায়, তুমি একটু খেয়াল করো। হ্যাঁ, বেসিকলি আমরা অবজেক্টকে সাবজেক্ট বানালাম। আমরা জানি মডেল ভার্ব থাকলে মডেলের সাথে একটা বি নেব, মূল ভার্বে পাস্ট পার্টিসিপল করব, আর ইভেন্টটা বেসিকলি বেশি গুরুত্ব দেওয়ার জন্য ভার্বের সাথে, কিন্তু যখন অ্যাক্টিভ হয় সেটা বাক্যের শুরুতে আসে, এগুলো জানতে হবে। এরপরে বাই, আর তারপরে সাবজেক্টটাকে জাস্ট আমরা অবজেক্ট করে দেবো, দ্যাটস এনাফ। এই হচ্ছে কারিশমা। যখনই তোমাদের মাথায় এরকম গোলক ধাঁধা পেকে যাবে, বুঝতে পারবে না, তখন আমি তোমাদেরকে বলবো যে অবশ্যই এভাবে অ্যাক্টিভ এবং প্যাসিভটা নিজের আগে লিখে নেবে, কেমন? আচ্ছা, সো রাইট উত্তর বি রং। 432 নাম্বার, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। রিপিট ইট এগেন, পুনরায় বলুন। না, রাইট উত্তর রিপিট ইট, এটা পুনরায় বলুন। আর রিপিট মানেই পুনরায় বলা, তাহলে রিপিটের সাথে এগেন যায় না। রিপিট মানেই পুনরায় বলা, তো পুনরায় আবার এগেন কেন? রিপিট মানেই আবারও, তাই ওয়ান্স এগেন কেন? এগুলোকে বলা হয় রিডান্ডান্সি প্রবলেম। কি বলা হয়? রিডান্ডান্সি, রিডান্ডান্সি, বাহুল্য দোষ। হ্যাঁ, মানে হচ্ছে যেটাকে আমরা বলি ডাবল। তো ডাবল জিনিসটা কিন্তু শুনতে খুবই খারাপ লাগে। ডাবল ইজ ওয়ান কাইন্ড অফ এরর, এটা একটা ভুল ইংরেজিতে। সো তোমরা কয়েকটা শব্দ একটু নোট করে নাও, বিশেষ করে খুব ইম্পর্টেন্ট। যেমন ধরো রিপিট, REPEAT, রিপিট এগেন, এটা প্রচুর আসে, যেটা আমি ফার্স্টেই এই মুহূর্তে পেলাম, আমি সেটা দিয়ে দিলাম। আচ্ছা, রিপিট এগেন, তারপরে হচ্ছে জয়েন টুগেদার, তারপরে কি বলতে পারি, ব্যাকসাইড, তারপরে সাফিসিয়েন্ট এনাফ, এর সঙ্গে বললাম হচ্ছে নিউ, ইনোভেশন, বললাম। তারপরে আরেকটি বললাম ধরো ডিকশনারি বুক, ইটিসি। সবচেয়ে ইম্পর্টেন্টগুলো আমি দিলাম। এই শব্দগুলোর সাথে দেখো প্রতিটার সাথে দুইটা করে শব্দ। রিপিট ব্যবহার করলে এগেন দিতে পারবে না, যে কোনো একটা। জয়েন ইউজ করলে টুগেদার দিতে পারবে না, যে কোনো একটা। তুমি যদি বলো প্লিজ জয়েন টুগেদার, ভুল, বলো প্লিজ জয়েন, অথবা প্লিজ স্টে উইথ, মানে হেল্প টুগেদার ইত্যাদি। কখনোই একসাথেই দুইটি নয়, যে কোনো। ব্যাক সাইড, গাড়িটা ব্যাক সাইড করুন, বলা যাবে? নো। সো এখানে আমি যতগুলো শব্দ দিয়েছি যে কোনো একটা ইউজ করতে পারবে, বাট কখনোই দুইটা নয়। তুমি বলতে পারবে আমি একটা ডিকশনারি বুক কিনেছিলাম। না রে বাবা, ডিকশনারি বুক তো একটা বই, তাই আবারও বলা যাবে না, রাইট? সো অবশ্যই এগুলো হচ্ছে রিডান্ডান্সি বা ডাবল। এই ডাবল ব্যবহার করা যাবে না
একবার করে। সে কারণেই শুধুমাত্র আমরা বলেছি রিপিট ইট। আশা করি বুঝতে পেরেছ। এবারে আসো হোম নিয়ে আমরা একটু কথা বলি। যখনই এই এক্সট্রা নোটটা আমরা করে নেব, যখনই কোনো অ্যাজেক্টিভ বসবে অথবা কোনো ডিটারমিনার বসবে, আর এরপরে যখনই কোথাও হোম বসবে, এই হোমটার নাম হয়ে যাবে নাউন। একটু ভালো করে খেয়াল করো, তাড়াহুড়ো করো না, একটু দেখো। তাহলে এই হচ্ছে ইওর, এটাকে আমরা ডিটারমিনার বলছি, মানে পজেসিভ বলছি। পজেসিভ তো ডিটারমিনার, তাই না? সো আমি বলতে পারতাম বিউটিফুল হোম, তাই না? তখন হোমটার নাম হয়ে যেত নাউন। যারা বলতে পেরেছ তোমাদের প্রত্যেককে অভিনন্দন। একটু জানাও দেখি আমার প্রিয় জব প্রার্থীরা, তোমাদের কাদের কাদের এই আনসারটি রাইট হয়েছে, জানাও দেখি দ্রুত। সাথে এটিও জানাও এই স্লাইডে কার কয়টি হলো। ঠিকঠাক মতো আনসার হচ্ছে কিনা, আমার স্পিড ঠিক আছে কিনা অবশ্যই জানাবে। দ্য মুভ ডট ডট ডিসপ্রেসড, বেসিক্যালি এই শব্দটার সঙ্গে তোমরা ইদানিং কালে খুব পরিচিত হয়েছিল। মুভ না, মানে কোন একটা বিষয় অনেকগুলো মানুষ নিয়ে একটা কিছু করা। মুভ হচ্ছে বেসিক্যালি জনতাকে বোঝানো হয়। জনতা মানে কি? একসাথে অনেকগুলো মানুষ, আর একসাথে অনেকগুলোর একটা ইউনিটকে বলা হয় কালেকটিভ। মনে আছে? সো কালেকটিভ যখন বাক্যের সাবজেক্ট হয়, ভার্ব হয় সিঙ্গুলার। অনেকবার বলা হয়েছে। আমার নোটটা ঠিক এরকম ছিল, কালেকটিভ নাউন ইজ ইকুয়াল টু ভার্ব হচ্ছে সিঙ্গুলার। নর্মালি কালেকটিভ নাউন ইজ ইকুয়াল টু ভার্ব হচ্ছে সিঙ্গুলার। এই রুলটা তোমাদের কাদের কাদের মনে আছে যে কালেকটিভের পর কোনো কোনো সময় প্লুরালও হতে পারে? সেটা আমি জানি, একটু বলো তো, জানাও। সাথে এটাও নোট করে নাও যে কালেকটিভ নাউনের পূর্বে কিন্তু আবার দা বসে সাধারণত। দ্য ক্যাটেল, দ্য পুলিশ, দ্য র্যাব, দ্য বিডিয়ার, দ্য মুভ, দ্য অডিয়েন্স, রাইট? ওকে, সো ভার্ব হচ্ছে সিঙ্গুলার, ডিসপ্রেসড, অর্থাৎ জনতার কি হলো, ছড়িয়ে গেছে। জনতা কি হয়েছে? ছত্রভঙ্গ হয়েছে। সরি, ডিসপ্রেসড হচ্ছে ছত্রভঙ্গ হয়ে যাওয়া। মাশাআল্লাহ, অনেকেই বুঝতে পারছো, রাইট। 434 আসো। আই ডোন্ট মাইন্ড হেল্পিং উইথ দ্য কুকিং। রান্না করতে আমার তেমন কিছুই মনে হয় না, বাট আই এম নট গোয়িং টু ওয়াশ দ্য ডিশ। কিন্তু আমি ডিশ পরিষ্কার করতে আমার ভালো লাগে না। আই এম নট গোয়িং টু ওয়াশ, এটা পরিষ্কার করতে আমি চাচ্ছি না। এনিওয়ে, মাইন্ড এরপর ভার্বের সঙ্গে আইএনজি। স্পেশালি অনেকবার বলেছি, অর্থ, মাইন্ড, হেল্প। এর সঙ্গে তো আমি বলেছি, সেটা হচ্ছে অনেকগুলো, স্টপ, অ্যাভয়েড, তাই না? স্টপ, অ্যাভয়েড, আচ্ছা, ইটিসি এগুলোর নাম হচ্ছে টিভি, মানে ট্রানজিটিভ ভার্ব। এই ট্রানজিটিভ ভার্বের পর ভার্বের সঙ্গে কি হয়ে যেতে পারে? আইএনজি হয়ে যেতে পারে। হয়ে গেলে তার নাম হচ্ছে জেরান্ড। ব্যাস, এই শব্দগুলোর কোনো একটি, মাইন্ড আছে, পরবর্তী ভার্বের সঙ্গে কি হবে? আইএনজি হবে। হয়েছে? কোনো একদিন পরীক্ষায় জিজ্ঞাসা হতেই পারে আইএনজি যুক্ত এই শব্দের নাম কি? ইয়েস, ইটস কল্ড জেরান্ড। ভেরি গুড। অ্যান্ড 435, হুইচ জেন্ডার ইজ দ্য ওয়ার্ড সিবলিং? সিবলিং মানে হচ্ছে ভাই বোন একসাথে। সো দ্য রাইট আনসার ইজ, এটা কি বলতে পারি? কমন। ভাই বোন দুটো একসাথে, সো কমন। এটা মাস্কুলিন ফেমিনিন নয়, নিউট্রাল নয়, এটাকে কমন বলতে পারি আমরা। দ্যাটস গ্রেট। আমরা আসছি পরের স্লাইডে। জানাও এই স্লাইডে কয়টি হলো? 436 নাম্বার। আই হ্যাভ নেভার সিন such a large aeroplane before, অর্থাৎ আমার জীবনের পূর্বে এত বড় বিমান আমি কখনো দেখিনি। যখনই বলবো এত বড়, সো লার্জ, অনেক বড়, এত বড়, তখনই such a large. I have never seen such a large aeroplane before. any larger এরকম কিছু বসতে পারে না, as larger বসতে পারে না। এখানে so large এবং such a large নিয়ে একটু হয়তো বা ডিস্টার্ব হতে পারে। সো আমি যদি এখানে বলি, এখানে আমি যদি এইটার কথা বলি একটু, তাহলে রাইট উত্তর কি হতে পারে? আই হ্যাভ নেভার সিন সাচ, এই
কথার সাথে বসলে এরপরে অবশ্যই এ অথবা এন বসবে, এটা মাস্ট। তারপরে একটা অ্যাডজেক্টিভ বসবে, তারপরে অবশ্যই নাউন বসবে। এটা হচ্ছে সাচের সূত্র। আর সো এর সূত্র হচ্ছে সিম্পলি এটা পরে অ্যাডজেক্টিভ বসবে। সো অ্যাডজেক্টিভ প্লাস হচ্ছে নাউন। তা আমি এই নর্মালি এটাকে রাইট বললাম, কিন্তু এটা কেমন হতে পারতো? ধরো আমি যদি বলতাম দ্য এরোপ্লেন ধরো ওয়াজ সো লার্জ, এবার কিন্তু রাইট হয়ে যেত। ঠিক আছে? এবং এই সব বসার ক্ষেত্রে একটা বি ভার্ব খুবই গুরুত্বপূর্ণ। বি ভার্ব ইজ ভেরি ইম্পর্টেন্ট। বি ভার্ব, সো বি ভার্ব নর্মালি থাকে, এবং সেখানে সো লার্জ এই ধরনের ব্যাপারগুলো থাকে। অ্যাডজেক্টিভ নাও থাকতে পারে, সমস্যা, নাউন নাও থাকতে পারে। ওকে, সো রাইট উত্তর হচ্ছে সাচ লার্জ। দ্য বয় রাইটস ওয়েল হেয়ার, ওয়েল ইজ অ্যান। ওয়েলটাকে আমরা এখানে কি বলতে পারি? ডেফিনেটলি ইটস অ্যান অ্যাডভার্ব। ইটস অ্যান অ্যাডভার্ব। কেন? খুবই সিম্পল। নর্মালি সারা জীবনই ওয়েলের কাজ হচ্ছে অ্যাডভার্ব হওয়া। ওয়েলের একটা বড় দুঃখ আছে। দুঃখটা হলো ও সবসময় কিন্তু বেসিক্যালি অ্যাডভার্বই হয়, ও অন্য কিছু হতে পারে না। ইংরেজিতে এরকম অনেক শব্দ আছে, বিভিন্ন সময় বিভিন্ন রকম হয়, কিন্তু ওয়েল সারা জীবনে কি হয়? অ্যাডভার্ব হয়। এটা তোমরা অবশ্যই মনে রাখবে। সাথে এই জিনিসটা তোমাদেরকে বলি, খুবই মজার একটা বিষয়, এখানে দারুণ একটা জিনিস আছে, টেস্ট। এই বাক্যটা ভার্সাস আরেকটি বাক্য তোমরা খেয়াল করো। ধরো আরেকটি বাক্য দিলাম, টেস্ট দুইটা, টেস্ট 1 টেস্ট 2। খেয়াল করো, দ্য বয় রাইটস দ্য এসে ওয়েল। যে রাইটস এ নিচে আন্ডারলাইন করা হলো, এই রাইটস এ নিচে আন্ডারলাইন করা হলো, হতেই পারে। দিয়ে প্রশ্ন করা হচ্ছে যে এই রাইটসের নাম কি? টিভি মানে ট্রানজিটিভ ভার্ব, বি হচ্ছে আইএনটিভি ইনট্রানজিটিভ ভার্ব। ক্যান ইউ ইমাজিন কোন আনসারটা কি হবে? খেয়াল করো, রাইটসের পরে যেহেতু অ্যাডভার্ব আছে, আমি অনেকবার বলেছি যখনই ভার্বের পরে অ্যাডভার্ব বসে তখনই সেই ভার্বটার নাম হয়ে যায় ইনট্রানজিটিভ ভার্ব। এবং ভার্বের পরে যখন অবজেক্ট বসে তখন সেটার নাম হয় ট্রানজিটিভ। এখান থেকে একটা মজার বিষয় প্রমাণিত যে যে কোনো সময় যে কোনো ট্রানজিটিভ ভার্ব ইনট্রানজিটিভ হয়ে যেতে পারে যদি তারপরে একটা অ্যাডভার্ব দেওয়া হয়। বুঝতে পেরেছ? একটু একটু করে নেওয়ার চেষ্টা করো। 438 আসো, হুইচ অফ দ্য ফলোইং ওয়ার্ড ইজ ইন সিঙ্গুলার ফর্ম। নিচের কোনটিকে সিঙ্গুলার বলতে পারি? রাইট উত্তর ইজ রেডিয়াস, ব্যাসার্ধ। ব্যাসার্ধ। এখানে সাথে একটা কথা বলি, এখানে যে আরও যে 4টা শব্দ আছে তোমরা আজকের ক্লাসে নোট করে নাও। কোনো না কোনো একটা পরীক্ষায় এই 4টা শব্দের মধ্যে কোনো একটা শব্দ পেয়ে যেতে পারো যে কোনটা সিঙ্গুলার কোনটা প্লুরাল, অথবা দেওয়া থাকবে বলা হবে ওটার প্লুরাল কি, অথবা দেওয়া থাকবে প্লুরাল বলবে এটা সিঙ্গুলার কি। সো অবশ্যই তোমাদের এই সিঙ্গুলার এবং প্লুরালটা জানতে হবে। সো নোটটা একটু করে নাও, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা, এই মুহূর্তে যেটা আছে আমি সেটাই দিই। যেমন ধরো রেডিয়াস, আর এ DIUS, রেডিয়াস। কোনটি সিঙ্গুলার? এই রেডিয়াসটা হচ্ছে সিঙ্গুলার, তাহলে এটার প্লুরালটা কি জানা দরকার। সো রেডি, ডাবল DI, রেডি। মনে রাখবো তোমরা, এভাবে সবগুলো দিচ্ছি। প্রথমটা সিঙ্গুলার, পরেরটা হচ্ছে প্লুরাল, ব্যতিক্রম সবই। এরপরে আমি কি দেবো? ফর্মুলা। দেখো ফর্মুলিয়ে না? হ্যাঁ, তাহলে সিঙ্গুলার হচ্ছে ফর্মুলা, এটার প্লুরাল হচ্ছে ফর্মুলিয়ে। এই তুমি কি জানতে? একটু জানাও তো। তারপরে কি আছে? ওয়েসিস, এটা তো প্লুরাল, এটা সিঙ্গুলারটা কি? সিঙ্গুলার হচ্ছে OASIS, ওয়েসিস। এটার প্লুরাল হচ্ছে এই যে ওয়েসিস। ব্যাস। আরেকটা আছে কি? অ্যাজেন্ডা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, প্রচুর আসে। এটা তো প্লুরাল, এটা সিঙ্গুলারটা কি? অ্যাজেন্ডাম, AZNDUM, অ্যাজেন্ডাম। এটার প্লুরাল হচ্ছে অ্যাজেন্ডা। আমি বলবো 100%, আমি এটা বাসে অন্য সময় লিখিনি, তোমরা লিখে নাও। তোমাদের কিছু নাউন যে মুখস্থ করতে হয় তার ভিতরে এটা 100% এই 4টা কোনো না কোনো পরীক্ষায় একটা আসবে। আমি তোমাদেরকে দেখিয়েও দেবো ইনশাআল্লাহ। আমি 100% রাখছি,
কোনো একটা পরীক্ষা আমি স্ক্রিনশট দিয়ে তোমাদেরকে দেখাবো যে আমি কতবার তোমাদের বলেছিলাম যে এই 4টা নাউনের সিঙ্গুলার এবং প্লুরাল মুখস্থ রাখো। এই হচ্ছে সিঙ্গুলার, প্লুরাল, সবগুলো সিঙ্গুলার মনে থাকবে। দ্যাটস এনাফ। ওকে, সো আমরা আসতে পারি পরের স্লাইডে। জানো দেখি এই স্লাইডে তোমার কয়টি হলো। 439 নাম্বার, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। নিচের কোন সেন্টেন্সটিকে আমরা রাইট বলতে পারি? রাইট উত্তর হি ডেয়ার নট টু গো। হি ডেয়ার নট টু গো মোটামুটি তোমরা জানো, তারপরেও আমি একবার রিপিট করি যে ডেয়ার এমন একটা ভার্ব, আমরা বলি না হাউ ডেয়ার ইউ, কি পরিমাণ সাহস তোমার। সো ডেয়ার ইটস আ মডেল ভার্ব। ডেয়ার, এখন ডেয়ার যদি মডেল ভার্ব হয়, মডেল ভার্বের ডিমান্ড কি? এরপর ভার্বের বেস ফর্ম। কোনো কোনো সময় সে মেন ভার্বও হতে পারে, কিন্তু ডেয়ার যদি মডেল ভার্ব হয় এরপর জাস্ট ভার্বের বেস ফর্ম, এটাই স্বাভাবিক। নট তো আসবে নেগেটিভের জন্য, ক্যানট, কুড নটের মতো ডেয়ার নট, কিন্তু ডেয়ারের সঙ্গে টু বসবে না, মডেল হলে এস হবে না, একইভাবে টু বসবে না। সেই দিক থেকে রাইট উত্তর হচ্ছে ডেয়ার। ঠিক আছে, তাহলে আমি যদি বলি হাউ ডেয়ার ইউ, হাউ ডেয়ার ইউ, কি সাহস তোমার, এই বাক্যতে ডেয়ারটাকে আমরা কি বলতে পারি? অপশন এ, এটা কি মডেল ভার্ব? অপশন বি, ইটস আ মডেল ভার্ব, ইটস আ মেইন ভার্ব। তোমরা ঝটপট করে আনসারটা করতে থাকো, আমি পরের আনসারগুলো করে এটাতে ফিরে আসবো, কেমন? আচ্ছা, পরেরটা বলা হচ্ছে দেয়ার ইজ ডট ডট 10 পিপল ইন দ্য রোড। দেয়ার ইজ নাকি ওয়ার নাকি অন্য কিছু? ইয়েস, দ্য রাইট আনসার ইজ দেয়ার ওয়ার 10 পিপল ইন দ্য রোড। এর আগে অনেকবার বলেছি দেয়ারের পরে বসে ভার্ব, তারপরে বসে সাবজেক্ট। আমার সাবজেক্টটা যেহেতু প্লুরাল, অতএব আমি ওয়ার নেব। কিন্তু যদি বলতাম দেয়ার ডট ডট এ ম্যান, কথার কথা এ ম্যান, তখন দেয়ার ইজ আ ম্যান। সো দেয়ারের পরে আমার ভার্বটা কি সিঙ্গুলার হবে নাকি প্লুরাল হবে, সেটা নির্ভর করবে পরবর্তীতে নাউনটা কি সিঙ্গুলার না প্লুরাল। প্লুরাল, তাই প্লুরাল নিয়েছি। দ্যাটস এনাফ। 441, সো মাই ফাদার সেড টু মি উই আর গোয়িং দেয়ার টুমোরো। অর্থাৎ আমরা আগামীকালকে সেখানে যাচ্ছি। 41 রাইট উত্তর মাই ফাদার সেড টু তুলে আমরা নেব হচ্ছে টোল্ড, টোল্ড মি। ওকে, ইনভার্টেড কমা তুলে দিয়ে দ্যাট, ফার্স্ট পারসন থাকলে সেখানে দে হয়ে যায়, উই থাকলে দে। আর গোয়িং দেয়ার, ওয়ার গোয়িং দেয়ার, টুমোরো থাকলে দ্য নেক্সট ডে। দ্যাটস এনাফ, একেবারে বেসিক। মনে রাখবে যে সেন্টেন্সে, আসো এবার দেখি, যে সেন্টেন্সে একটাই ভার্ব সেটাই হচ্ছে মেইন ভার্ব। তাহলে মজার কথা বলি, এখানে হয়েছিল ডেয়ার মডেল, আবার এখানে ডেয়ার হচ্ছে মেইন ভার্ব। এই যে যে মডেল ভার্বগুলো মেইন ভার্ব হতে পারে তাকে বলা হয় সেমি মডেল। তার নাম কি? সেমি মডেল। সেমি মডেল ইজ ইকুয়াল টু, সে কোনো কোনো সময় হবে মডেল এবং কোনো কোনো সময় হতে পারবে মেইন। অদ্ভুত একটা ক্ষমতা। সেমি মডেল মানেই হচ্ছে এইটা। ঠিক আছে, সো ইংরেজিতে এরকম ইউজ টু, নিড, ডেয়ার, এগুলোকে বলা হয় সেমি মডেল। কত জিনিস যে তোমাদের দেওয়া হচ্ছে, সাথে এটা বলে দিই, তোমরা কখনো আচ্ছা, এখানে একজন বলেছ যে স্যার উই হওয়ার কথা ছিল, মাই ফাদার টোল্ড মি দ্যাট দে ওয়ার। না, আমাদের কথাগুলো অন্যজন বলছে, এই জন্য আসলে দে হয়ে গেছে। আর এছাড়াও কোনো অপশানেও দে নেই, কি বলে, উই নেই, উই হওয়ারও কথা নয়। ওকে, সো এই হলো ব্যাপার। এবার জানাও এই স্লাইডে তোমার কয়টি হলো। 442 নাম্বার, অ্যালাস আই এম আনডান হিয়ার অ্যালাস ইজ ইন্টারজেকশন। ইন্টারজেকশন মোটামুটি এটা আমরা প্রত্যেকে জানি যে এই চিহ্ন থাকলেই সেটা ইন্টারজেকশন। বাট আমার যদি কোশ্চিন হয় যে ইন্টারজেকশন আর এক্সক্লেমেটরের মধ্যে পার্থক্য কি, তোমরা কি কেউ জানো? ইন্টারজেকশন এবং এক্সক্লেমেটরের মধ্যে পার্থক্যটা কি তোমরা কি কেউ জানো? ইয়েস, মনে রাখবে ইন্টারজেকশন এটা একটা ওয়ার্ড, মনে রাখবে ইন্টারজেকশন ইজ আ ওয়ার্ড। আর এক্সক্লেমেটরি
এক্সক্লেমেটরি ইজ এ সেন্টেন্স। লাইক হচ্ছে পুরো সেন্টেন্স, মানে আমি বলতে পারি ফুল স্টপ পর্যন্ত, ফুল স্টপ। ভালো করে মজার জিনিসটা দেখো, যদি বলা হয় এলাস্টার নাম কি, তাহলে আমি বলেছি ইন্টারজেকশন, কিন্তু যদি বলা হতো এই পুরো অংশটার নাম কি, তাহলে সেটা এক্সক্লেমেটরি সেন্টেন্স। মজার জিনিস না? ধরো আমি এরকম বললাম যে ওয়াও, ওয়াও হি ডিড ইট, চিহ্নটা আমি দিলাম এখানে। আর আরেকটাতে ধরো আমি করলাম ওয়াও, এখানে আমি দিলাম চিহ্ন, আর সবার শেষে দিলাম ফুল স্টপ। বিষয়টা দেখো, এই পুরো বাক্যটাকে আমি বলছি এক্সক্লেমেটরি, আর শুধুমাত্র এইটুকুর নাম আমি বলছি, এইটুকুর নাম বলছি ইন্টারজেকশন, TION, ইন্টারজেকশন ওয়ার্ড। তবে কেউ যদি বলে এই সম্পূর্ণ অংশটাকে আমি কি বলতে পারি, সম্পূর্ণ অংশটা কি বলতে পারি, ইয়েস, ফুল স্টপ সহ ওটার নাম আবার এক্সক্লেমেটরি সেন্টেন্স। আশা করি ভবিষ্যতে এটা নিয়ে আর কোনো সমস্যা হবে না। ক্লিয়ার? হুইচ ওয়ান ইজ দ্য কারেক্ট সেন্টেন্স, নিচের কোনটিকে আমরা কারেক্ট বলতে পারি? 43-এর রাইট আনসার সি। খুবই দারুণ একটা রুল এখানে লুকিয়ে আছে, ফিল করো তোমরা। ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন আইদার, নাইদার, অফ, ঠিক আছে, আইদার, নাইদার, অফ, স্পেশালি ডিস্ট্রিবিউটিভ, এই আইদার বলি এবং নাইদার বলি, NEITH, নাইদার, এবং এরপরে অফ, এরপরে যে নাউনটা হয় সে নাউনটা 100% হতে হবে প্লুরাল, বাট এরপরে ভার্ব যেটা হবে সেই ভার্বটা হবে সিঙ্গুলার। তাহলে আইদার, নাইদার, অফ, নাউনটি প্লুরাল, ভার্বটি হচ্ছে সিঙ্গুলার। দেখো, নাইদার অফ দ্য রোডস, নাইদার অফ দ্য রোডস মানে রাস্তার কোনোটি, লিডস টু দ্য রেলওয়ে স্টেশন, যে রেলওয়ে স্টেশনে যায়নি, মানে রেল স্টেশনে পৌঁছায়নি, রাস্তা দুটির কোনোটি রেল স্টেশন পর্যন্ত পৌঁছায়নি। নাইদার, ওকে, এরপরে অফ, নাউনটি প্লুরাল, সো ভার্বটি হবে সিঙ্গুলার। অতএব রাইট উত্তর হচ্ছে 100% সি নাম্বার। খুবই দারুণ রুল। আচ্ছা, 444 আসো, দিস কুড হ্যাভ ওয়ার্কড ইফ ডট ডট আই বিন মোর কশাস। দ্য রাইট আনসার ইজ হ্যাড। কেন বলো তো? এটাকে বলছি আমরা থার্ড কন্ডিশন। কতবার যে বলেছি তোমাদের, ইপের এক পাশে যদি উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ ভার্বে পাস্ট পার্টিসিপল থাকে, তাহলে অন্য পাশে করতে হবে পাস্ট পারফেক্ট। সেই জন্যই হ্যাড ভার্বে পাস্ট পার্টিসিপল মানে পাস্ট পারফেক্ট। এটাকে আমরা বলছি থার্ড কন্ডিশন, এটাকে বলছি আমরা থার্ড কন্ডিশন, থার্ড কন্ডিশন, থার্ড কন্ডিশনাল। অনেকবার বলেছি বলে এই মুহূর্তে রুলটা দিলাম না, ভেরি ভেরি ইম্পর্টেন্ট রুল, এবং অনেকেই পেরেছ। জব প্রার্থীদের জন্য বলবো, জাস্ট কয়েকটা মাস পরিশ্রম করো, লেগে থাকো ইংলিশ মজা জবের সাথে, ইনশাআল্লাহ জীবন বদলে যাবে। এলোমেলোভাবে পড়াশোনা তুমি টার্গেট নিয়েছো হয়তো বা কয়েক বছর, কারণ চাকরির তোমার বয়স আছে, তুমি টার্গেট নিয়েছো 3-4 বছর চাকরি প্রিপারেশন তো নেই, চাকরি হয়ে যাবে। দয়া করে এটি করো না। বিশেষ করে পড়াশোনা শেষ হওয়ার পর তোমরা তোমাদের নিজেদের পরিচয় দিতে পারো না, বের হতে পারো না, বাবা মার কাছ থেকে টাকা নিতে পারো না। ঠিক এই সময় কত কষ্ট করে যে তোমরা মেসে থাকো, এটা ঠিক যারা ভুক্তভোগী তারা ছাড়া এটা কখনো ফিল করতে পারবে না। আমি তোমাদেরকে বলবো, জাস্ট বিশ্বাস নিয়ে আমার সাথে, আমাদের সাথে লেগে থাকো। আমি যে কোর্সগুলো উপহার দিচ্ছি, যেগুলোর কথা বলছি, ইনশাআল্লাহ 6 মাসের ভেতরে তুমি বদলে যাবে। অসম্ভব আত্মবিশ্বাস তৈরি হবে তোমার ভেতরে। শুধু প্রতিটা দিন নিজেকে জিজ্ঞাসা করবে, সত্যিকার অর্থে কি তুমি আমাদের সঙ্গে লেগে থাকতে পারো? যেমন ধরো, এই আয়োজনটা তুমি শুরু করেছিলে, এখন পর্যন্ত কি তুমি ঠিকঠাক মনোযোগ ধরে রাখতে পেরেছ? নাকি স্ক্রোলিং করে অন্য কোথাও গিয়েছিলে, মনোযোগ নেই? নাকি মনে হয়েছে খুব সহজ আলোচনা, এগুলো তো আমি পারি, কোনো ব্যাপার না? এই তো না, না, এগুলো শয়তানের অসওয়াসা। এই জায়গাটায় যদি তুমি স্থির হতে পারো এবং ধরে নাও যে 1 ঘন্টারই তো একটা ক্লাস, মডেল টেস্টের মতো করে ক্লাসটা করে ফেলি, ব্যাস, এভাবে করে 1000 প্রশ্ন সমাধান করার পর ইংরেজি নিয়ে আর কোনো দুশ্চিন্তা থাকবে না, অ্যাটলিস্ট গ্রামার পার্ট। দোয়া করি তোমাদের প্রত্যেকের জন্য, শুরু করে যেন শেষ পর্যন্ত লেগে থাকতে পারো। ওকে, সো নাথিং শুড গো আনচ্যালেঞ্জড, দ্য রাইট আনসার। তো এটা হচ্ছে আমাদের
কি বলে ট্যাগ কোয়েশ্চেন। সো নর্মালি শুড আছে, আমরা শুড নেব। আর নাথিং নেগেটিভ, তাই নেগেটিভ করবো না, সো শুড ইট। নাথিং, সামথিং, এনিথিং এগুলো থাকলে আমরা সেখানে কিনি। একটা মজার বিষয় আছে, যেগুলোর সঙ্গে থিং থাকে, সামথিং, এনিথিং, নাথিং ইজ ইকুয়াল টু ইট, রাইট? আর কি যেগুলোর সঙ্গে ডট ডট বডি থাকে, সামবডি, অ্যানিবডি, নো বডি ইজ ইকুয়াল, এগুলো থাকলে কি থাকে? দে হয়। এই জিনিসটা মনে রাখবে, সামথিং, এনিথিং, নাথিং, ইট, সামবডি, অ্যানিবডি, নো বডি ইজ ইকুয়াল টু দে, মনে থাকবে। আর বিশেষ করে যদি কোথাও ওয়ান থাকে, খেয়াল করো, যদি কোথাও ওয়ান থাকে, যেমন ওয়ান শুড গো, ওয়ান থাকলে ওয়ানই বসে, ঠিক আছে? তারপরে হেয়ার থাকলে হেয়ারই বসে, এরকম আছে দেখবে, কোনো কোনো সময় আসে। দেয়ার থাকলে দেয়ারই বসে, কোনো পরিবর্তন হয় না, দেয়ার থাকলে দেয়ারই বসে। ট্যাগ কোশ্চেনের এই নিয়মগুলো দিলাম, এগুলো নিয়ে অনেক সময় কনফিউশন হয় তোমাদের। উই মাস্ট নট বি লেট এলস উই উইল মিস দ্য ট্রেন। এই বাক্যটাকে আমরা কি বলতে পারি? সিম্পল, কমপ্লেক্স আর কম্পাউন্ড? রাইট উত্তর কম্পাউন্ড। কেন কম্পাউন্ড বলছি? উই মাস্ট নট বি লেট, আমাদের অবশ্যই দেরি করা উচিত নয়, অন্যথায় উইল মিস দ্য ট্রেন, অর উইল মিস দ্য ট্রেন। সো এলস তুলে দিয়ে সেখানে আমি অর দিতে পারছি, আদারওয়াইজ। সো নিশ্চয়ই এটি আমাদের অজানা নয়। অর, অ্যান্ড, বাট এগুলো হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্সের বৈশিষ্ট্য। তাহলে অ্যান্ড, বাট, অর। এখন আমরা হয়তো জানি না অরের গর্ভে লুকোনো থাকে কি? এলস এবং আদারওয়াইজ, আদার, WIS, আদারওয়াইজ। অ্যান্ড, বাট, অর, এই অর মানে হচ্ছে এলস বা আদারওয়াইজ, এগুলো থাকলে তার নাম হচ্ছে কম্পাউন্ড। কোনো একদিন এলস না থেকে এখানে অর থাকবে, টেনশন নেই, তখন শুধু পার্থক্য কমা থাকবে না। হ্যাঁ, এলস থাকলে অবশ্যই সেখানে কমা থাকবে, আর যদি অর থাকে তাহলে কমা থাকবে না, এই হচ্ছে পার্থক্য, ঠিক আছে? এলস না থেকে অর থাকতে পারে অথবা আদারওয়াইজ থাকতে পারে, আমরা এটাকে বলবো কম্পাউন্ড সেন্টেন্স। ওকে, 447 নাম্বার, নাউন অফ দ্য ওয়ার্ড ব্রেক। ব্রেকের নাউন কি? ব্রেকের নাউন হচ্ছে ব্রেস। ব্রেস মানে হচ্ছে ভাঙ্গন বা ফাটল, জাস্ট মুখস্থ রেখো। ব্রেকিংটাও নাউন হতে পারে, সেটি হলো যদি এটাকে আমরা জেরান্ড হিসেবে ধরি, মানে এই নাউনটা না থাকলে আবার এই নাউন করবো। কারণ মনে রাখবে, প্রতিটা ভার্বের সঙ্গে কৃত্রিম উপায়ে আমরা নাউন করতে পারি। প্রতিটা ভার্বের সঙ্গে আইএনজি হলেই সেটা জেরান্ড হয়ে যায় এক অর্থে, এবং সেটা নাউন হয়। তবে এগুলোকে আমি বলতে পারি আর্টিফিশিয়াল বা কৃত্রিম নাউন। আসল নাউনটা আছে কিনা? ব্রেক হতে পারে, ব্রেস হতে পারে, অথবা ব্রেকেজও হতে পারে। ব্রেকেজ, ব্রেক, ব্রেকেজও হতে পারে। এগুলো হচ্ছে অরিজিনাল নাউন। আর আইএনজিগুলোর নাম হচ্ছে ডুপ্লিকেট নাউন বা মানে কি বলে, আর্টিফিশিয়াল নাউন। সুন্দর, মাশাআল্লাহ। এই স্লাইডে কয়টি হলো ঝটপট করে জানাও। 448-এ আসো। প্যাসিভ ফর্ম অফ সাম চিলড্রেন আর হেল্পিং দ্য ওন্ডেড ম্যান। এটার প্যাসিভ করতে হবে। দ্য রাইট আনসার ইজ দ্য ওন্ডেড ম্যান ওয়াজ বিং হেল্প বাই সাম চিলড্রেন। খুবই সিম্পল ওয়েতে ভাবো। দ্য ওন্ডেড ম্যান, দ্য ওন্ডেড ম্যান মানে হচ্ছে আহত মানুষটি, পাস্ট কন্টিনিউয়াস, সো ওয়াজ বিং হেল্পড, এরপরে বাই সাম চিলড্রেন, যেটা কিনা শুধুমাত্র 48 নাম্বারেই রয়েছে। এবং একটা মজার কথা বলি তোমাদের, ভয়েস চেঞ্জ কিন্তু তোমাদের কাছে অনেকের আতঙ্কের ব্যাপার, কিন্তু চাকুরি পরীক্ষায় সবচেয়ে সহজ ভয়েসগুলো সাধারণত আসে। এটা একটু খেয়াল করে দেখবে তোমরা। এই সিম্পল, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস, আর মাঝে মাঝে ইম্পারেটিভ আর ডাব্লিউএস কোয়েশ্চেন, এই 4টা জায়গা থেকে প্রশ্ন হয়। তাহলে আমি ছোট্ট একটা সাজেশন দিয়ে দিই তোমাদের, সাজেশন অফ ভয়েস চেঞ্জিং, তাহলে অনেক কাজে দেবে। সাজেশন অফ ভয়েস চেঞ্জিং মূলত দেখবে যে প্রেজেন্ট ইনডিফিনিট থেকে একটা কোয়েশ্চেন হবে কোনো কোনো সময়, না হয় হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস থেকে হবে, না হয় ইম্পারেটিভ থেকে, ইম্পারেটিভ সেন্টেন্স থেকে হবে, ওই লেট, লেটাস, নেভার ইত্যাদি দিয়ে, আর না হলে ডাব্লিউএস ওয়ার্ড, ডাব্লিউএস ওয়ার্ড বিশেষ করে ওই হু দিয়ে হতে পারে, হোম দিয়ে হতে পারে, আর না হয় হোয়াট দিয়ে। ধরো তুমি ভয়েস চেঞ্জের এত কিছু পড়তে চাচ্ছ না, মাত্র এই কয়েকটা নিয়মের ভিতর যেগুলো আছে সেগুলো পড়বে, ইনশাআল্লাহ কমন আসার সম্ভাবনা অনেক বেশি।
এবার আসো, হুইচ ওয়ান ইজ আ কমন নাউন, নিচের কোনটিকে আমি কমন নাউন বলতে পারি? ইনফ্যান্ট মানে শিশু, তাই না? ছেলে শিশু হতে পারে, মেয়ে শিশু হতে পারে। সো এটা হচ্ছে কমন, ছেলে মেয়ে। আর সল্ট, এই সল্টের নাম কি বলো? এটা ম্যাটেরিয়াল নাউন। সল্ট ইটস আ ম্যাটেরিয়াল নাউন। প্রশ্ন সমাধান মানে এই নয় যে ধুম করে কিছু একটা বলে চলে যাব, প্রতিটা জিনিসে তোমাকে ব্যাখ্যা জানতে হবে। স্যার 12তম ক্লাসটা আপলোড দেওয়া হয়নি, কাইন্ডলি দেখবেন। 100% আপলোড দিয়েছি, তুমিই বরং ভালো করে দেখো। হ্যাঁ, আচ্ছা, এরপর আসো, সল্ট ম্যাটেরিয়াল নাউন। স্টুডেন্টশিপ শিক্ষাবৃত্তি, এরকম তো সেখানে এটাকে আমি বলবো অ্যাবস্ট্রাক্ট নাউন। স্টুডেন্টশিপ, ABSTRST, অ্যাবস্ট্রাক্ট নাউন। আর আর্মি, র্যাব, বিডিআর কালেকটিভ। যেদিন এভাবে সঠিক আনসারটার পাশাপাশি বাকিগুলো কী কারণে হয়নি ওগুলোর নাম বলতে পারবে, সেদিনই তোমার শেখা সার্থক হবে। আ লট অফ ফুড ওয়াজ প্রিপেয়ার্ড, প্রচুর পরিমাণে খাবার প্রস্তুত হয়েছিল, বাট হার্ডলি এনি অফ ইট, কিন্তু এই খাবারগুলোর ওয়াজ ইটেন, খাওয়া যায়নি বললেই চলে। এই ইট মানে কি? ফুড। আনকাউন্টেবল, সো আনকাউন্টেবলের জন্য বেসিকলি বসে আ লিটিল। একটা ছোট্ট জিনিস আমি এর আগে তোমাদের শিখিয়েছিলাম, হয়তো বা সেটা আমার বলতে ভুল হয়ে গেছে, আমি তোমাদের একটু জানিয়ে দিই। সেটা হলো, অনেক সময় দেখো প্রশ্ন কীভাবে ব্যতিক্রমভাবে ঘুরে এসেছে। আচ্ছা, তোমরা সবাই কিন্তু জানো যে লিটল এটা আনকাউন্টেবলের জন্য বসে, ফিউ এটা কাউন্টেবলের জন্য বসে। ঠিক আছে, এখন যে কথাটা বলিনি, লিটিলের বাংলা অর্থটা হয় নেগেটিভ, মানে নাই বললেই চলে, কিন্তু তার ইংরেজিটাতে হচ্ছে হার্ডলি এনি। এটা আমার দেওয়া হয়েছিল না সেদিন, HARDLY, হার্ডলি এনি। অর্থাৎ লিটিল সেখানে বসতে পারবে যেখানে হার্ডলি অ্যানি বসে, তার মানে হার্ডলি অ্যানি তুলে দিয়ে তুমি লিটিল বসাতে পারো। এখানে ওই কথাটি বলা হচ্ছে যে হিয়ার দ্য আন্ডারলাইন ওয়ার্ড, আন্ডারলাইন করা এই শব্দটি ক্যান বি সাবস্টিটিউটেড উইথ, অর্থাৎ এটা তুলে দিয়ে নিচের কোনটি আমি বসাতে পারি। যেহেতু ইট বোঝানো হয়েছে, খাবারকে বোঝানো হয়েছে, আনকাউন্টেবল অতএব লিটিল, আর লিটিলের পরিবর্তেই হার্ডলি এনি। আশা করি বুঝতে পেরেছ। মাশাআল্লাহ, যারা এখন পর্যন্ত লেগে আছো, আমি তোমাদের প্রত্যেকের জন্য দোয়া করি আল্লাহ যেন তোমাদের এই লেগে থাকাটাকে তোমাদের বাস্তবিকভাবে সাফল্যে পরিণত করেন। ওকে, সো আমরা এরপরে আসি 451, একেবারে শেষে দিয়ে কিন্তু আমরা হুইচ ওয়ান ইজ দ্য রিফ্লেক্সিভ প্রোনাউন, নিচের কোনটিকে আমরা রিফ্লেক্সিভ প্রোনাউন বলতে পারি? কতবার বলেছি না, বলো। রিফ্লেক্সিভ প্রোনাউন কোনটা? অবশ্যই সেলফ অথবা SELVES, সেলফস থাকবে, ইজ ইকুয়াল টু, তার নাম হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন। যার সাথে সেলফ বা সেলফস থাকবে, হ্যাঁ, হিমসেলফ, হারসেলফ, দেমসেলফস, হ্যাঁ, এইগুলোর নাম হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন। সো দ্য রাইট উত্তর এই। ঠিক আছে, এটা আমরা প্রত্যেকে জানি। সাথে এটাও বলো তো, যারা ক্লাস করেছিলে, আমাকে একটু বলো তো তোমরা যে রিফ্লেক্সিভ প্রোনাউন কোনো সময় অন্য একটা প্রোনাউন হয়, সেটার নাম কি বলো তো? বলতে থাকো, পরে আমি বলছি। আর এই যে হু, ওয়ান এবং দে, এগুলোর নাম কি বলো? ইয়েস, হুটার নাম হচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউন, এটার নাম হচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউন। ওকে, আর ওয়ানটার নাম কি বলতে পারো কেউ? ওয়ান, ইয়েস, এনিবডি, সামবডি, এনিবডি। ওয়ান মানে যে কোনো একজন, সো ইনডিফিনিট, FIN, ইনডিফিনিট। আর দেটার নাম কি বলো তো? হি, শি, দে, ইট, এগুলোর নাম হচ্ছে পার্সোনাল প্রোনাউন। এভাবে যেদিন তুমি সঠিক আনসারের পাশাপাশি বাকিগুলো বলতে পারবে, সেদিনই তোমার শেখা সার্থক। ওকে, রাইট। সেলফ বা সেলফসের অন্য একটা নাম ছিল ইমপ্যাথিক প্রোনাউন। জোর দেওয়া, ক্লাসগুলো করে এসো, আগের ক্লাসগুলোতে সুন্দর করে বলে দিয়েছি আমি। ডট ডট, লসিং দ্য ফার্স্ট ম্যাচ, আওয়ার টিম হ্যাজ ওন দ্য ওয়ার্ল্ড কাপ ডিসপাইট, অর্থাৎ প্রথম ম্যাচে হেরে যাওয়ায়, ডিসপাইটের পর সরাসরি আইনজি যুক্ত বাকি অংশ। ইনস্পাইটের পর যদি একটা অফ থাকতো তাহলে আবার এটা রাইট হয়ে যেত। ইনস্পাইট অফ, অফটা না থাকার জন্যই হয়নি। আর ইন অর্ডার টু এর পর ভার্বের বেস ফর্ম,
যদি অর্থ হতো না, আর বিকজ অফ অর্থ আসবে না, বিকজ অফ মানে আমার জন্য, ডেসপাইট মানে সত্ত্বেও, মানে প্রথম ম্যাচটা হেরে যাওয়া সত্ত্বেও আমাদের টিমটা ওয়ার্ল্ড কাপ জিতেছিল। বিপরীত কথার জন্য প্রথম অংশটা ডেসপাইট। সাথে এই নোটটা রাখো, কোনো কোনো সময় আমি দেখেছি প্রশ্ন হয় পিআইটি ডেসপাইট, এটারই সমর্থক শব্দ হচ্ছে ইনস্পাইট অফ। ইনস্পাইট অফ এগুলো থাকলে তার নাম হচ্ছে সিম্পল সেন্টেন্স। সিম্পল SENTENS সেন্টেন্স, সেন্টেন্স, ঠিক আছে। ডেসপাইট বা ইনস্পাইট অফ এগুলোর নাম হচ্ছে সিম্পল সেন্টেন্স। ওকে, 453 নম্বরে আসো। হি র্যান উইথ গ্রেট স্পিড, এইটার নাম কি বলতে পারি? 453 নম্বর, অ্যান্ড দ্য রাইট আনসার ইজ বি নং, অ্যাডভার্বিয়াল ফ্রেজ। এই জায়গাটায় দারুণ একটা শিক্ষণীয় ব্যাপার রয়েছে, ভালো করে চোখ কান খোলা রেখে শোনো। সেটা হলো ইন্ট্রানজিটিভ ভার্ব, এরপর কি বসবে? অ্যাডভার্ব। এটাই তো স্বাভাবিক, রান, র্যান এগুলো ইন্ট্রানজিটিভ ভার্ব, সো পরেরটাকে আমরা বলবো অ্যাডভার্ব বা অ্যাডভার্বিয়াল ফ্রেজ। এ পর্যন্ত ঠিক আছে। কিন্তু আরেকটা নিয়ম হচ্ছে প্রিপোজিশন দিয়ে যদি শুরু হয় ডট 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 এবং নাউন দিয়ে যদি শেষ হয় তার নাম আবার প্রিপোজিশনাল ফ্রেজ। অপশানে প্রিপোজিশনাল ফ্রেজ নেই, যদি থাকতো প্রিপোজিশন দিয়ে শুরু নাউন দিয়ে শেষ তাহলে প্রিপোজিশনাল ফ্রেজও বলতে পারতাম। এখন প্রশ্ন হলো অপশানে যদি অ্যাডভার্বিয়াল ফ্রেজও থাকে প্রিপোজিশনাল ফ্রেজও থাকে তাহলে কোনটা? 100% আমরা অর্থ অনুযায়ী দেব হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ, মানে এটাকে আমি বেস্ট বলবো। সবসময় তোমরা এটা নিবে, দুইটা থাকলে ব্যাস। ক্লিয়ার? আলহামদুলিল্লাহ। অ্যান্ড লাস্ট স্লাইড, লেট আস লাভ আওয়ার কান্ট্রি, মেক ইট অ্যাসার্টিভ। বলছে বাক্যটাকে অ্যাসার্টিভে রূপান্তর করো। এর আগের দিন আমি শিখিয়েছিলাম তোমাদের, একটু মনে করে দেখো তো বলেছিলাম কিনা তোমাদের। সেটা হচ্ছে যখনই কোথাও তোমার থাকবে হচ্ছে লেট আস ডট ডট, লেট আস থাকা মানেই তার নাম হলো ইম্প্যারেটিভ, এটাই তো সত্য। ইম্প্যারেটিভ, ইম্প্যারেটিভ, এটাকে যখন আমরা অ্যাসার্টিভ করতে চাইবো 100% শুরুতে নিয়ে আসতে হবে উই শুড। এই কাদের কাদের মনে আছে আমি শিখিয়েছিলাম, একটু তারা রেসপন্স করো। সো অবশ্যই এটি আমার সূত্র। সো লেট আস থাকলে আমরা নেব উই শুড। উই শুড কোনটাতে আছে? উই শুড এটাতেও আছে, কিন্তু নট আমি কেন নেব? নট নিলে তো অর্থ চেঞ্জ হয়ে যাবে। সো সিম্পলি রাইট উত্তর উই শুড, বাকি ডট ডট। ক্লিয়ার? সেই দিক থেকে রাইট উত্তর বি নং, উই শুড লাভ আওয়ার কান্ট্রি। অ্যান্ড লাস্ট নাম্বার, হুইচ অফ দ্য ফলোইং ইজ কারেক্ট সিম্পল সেন্টেন্স? নিচের কোনটিকে আমি সিম্পল সেন্টেন্স বলতে পারি? আই স অ্যান ওল্ড ম্যান ওয়াকিং পাস্ট মি, অর্থাৎ আমি একজন বৃদ্ধ মানুষকে দেখলাম আমার পাশ দিয়ে হেঁটে যাচ্ছে। পাস্ট মানে পাশ দিয়ে, এই পাস্ট কিন্তু এখানে প্রেপোজিশন। অদ্ভুত বিষয়, যখন পাস্টের বাংলা অর্থ হবে পাশ দিয়ে তখন এটি প্রেপোজিশন। এনিওয়ে, এটিকে আমরা বলছি সিম্পল সেন্টেন্স। কেন? আর বাকিগুলোর কি অবস্থা, তাই না? এটা জানা খুব জরুরি। এখানে তোমাকে জানতে হবে যে বিষয়টা স্বাভাবিকভাবেই যদি এই তোমার বিশেষ করে দ্যাট, মানে আরও ডাব্লিউএস কোশ্চিন, টিল, আনটিল, দো, অল দো ইত্যাদি, এত না লিখে ডাব্লিউএস কোশ্চিন, সবচেয়ে যেটা বেশি ব্যবহার হয় ইফ ইত্যাদি, ইটিসি, এগুলোকে বলা হয় সাবঅর্ডিনেট কনজাংশন। সাবঅর্ডিনেট কনজাংশন এইগুলো কোথাও থাকলেই তার নাম হবে কমপ্লেক্স সেন্টেন্স। এটা একটু মনে রাখবা তোমরা দ্যাট, দ্যাট, দ্যাট এগুলোর নাম কমপ্লেক্স সেন্টেন্স। তার মানে এটাও কমপ্লেক্স, এটাও কমপ্লেক্স। আর অর থাকলে কি হয় বলো? লিখবো আবার, অ্যান্ড, বাট, অর থাকলে কি হয়? ইয়েস, কম্পাউন্ড। তাহলে নিশ্চয়ই আমরা এটাকে বলবো কম্পাউন্ড সেন্টেন্স। এটার নাম হচ্ছে সিম্পল সেন্টেন্স, কারণ একটাই হচ্ছে ফাইনাইট ভার্ব আর বাকিগুলো অন্য কিছু। সুতরাং কোনো বৈশিষ্ট্য নেই এসবের মধ্যে। ইটস কল সিম্পল সেন্টেন্স, দ্যাটস অল। আলহামদুলিল্লাহ। 35টির ভেতরে কার কয়টি হলো ঝটপট করে একটু কমেন্টে জানান দাও। দোয়া করি তোমাদের প্রত্যেকের জন্য, বিভিন্ন প্রতিকূল পরিস্থিতি উপেক্ষা করে যারা আমার সঙ্গে প্রতিনিয়ত লাইভে যুক্ত হচ্ছ, তোমাদের প্রত্যেকের জন্য দোয়া এবং শুভকামনা রইল।
ইনশাআল্লাহ আমরা পরবর্তী ক্লাসে আবার অ্যাটেন্ড হব এই প্রত্যাশায়। পুরো আয়োজনটি তোমরা কেমন এনজয় করলে, কি তোমাদের মনের অনুভূতি অভিব্যক্তি অবশ্যই প্রত্যেকে কমেন্টে জানাবে। আমি তো চাই আমাদের এই প্ল্যাটফর্মটা কৃতজ্ঞ শিক্ষার্থীদের দিয়ে ভরে যাক। আর কৃতজ্ঞ শিক্ষার্থী কীভাবে বুঝবো? যারা অ্যাটলিস্ট একটা হলে কমেন্ট করো, সেটা লাইভে হোক বা পরবর্তীতে যখন রেকর্ড ক্লাসটা দিচ্ছ তখন। মনে রেখো, কৃতজ্ঞ হয় যারা, মহান আল্লাহ তাদের সব কিছুকে অনেক বাড়িয়ে দেন, সব কিছুর মধ্যে বারাকাই পূর্ণ করে দেন। আমরা কেন এত হীনমন্যতায় ভুগি বলো? 1 ঘন্টা একটি ক্লাস পর অ্যাটলিস্ট একটি কমেন্ট তো করা যেতেই পারে। আমি তোমাকে দেখতে পাই না, এই কমেন্টটাই মূলত বলা যায় তোমার সঙ্গে আমাকে সম্পর্ক তৈরি করে দেয়। আমি বুঝতে পারি তোমার আইকন দেখে, প্রোফাইল পিকচার দেখে, যে হ্যাঁ তুমি রেগুলার। পুরো আয়োজনটা কেমন লাগলো? কমেন্টের দিকে নজর রেখে তোমাদের কথাগুলো শুনতে শুনতে বিদায় নিচ্ছি। তোমরা সবাই অনেক ভালো থেকো, যে ভালো শেষ নেই, সুখে থেকো, যে সুখের সীমানা নেই, এই অনন্ত শান্তির চিরন্তন প্রত্যাশায়। সবাইকে শুভরাত্রি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।